আচ্ছা, আজকে হচ্ছে আমরা প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন আমরা একটা পার্ট নিয়ে কাজ করবো, যেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। ফার্স্ট পার্ট রাসায়নিক গতিবিদ্যা হচ্ছে আমরা বিক্রিয়ার হার সংক্রান্ত নিয়ে কাজ করবো। বিক্রিয়ার হার, এটা আমাদের আজকে ক্লাস 1। ওকে, ধরা যাক আমরা বিক্রিয়ার হার বলতে কি বুঝি। যেরকম একটা গ্রাফ নিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই বরাবর হচ্ছে আমরা সময় নিলাম, আর এই বরাবর হচ্ছে আমরা ঘনমাত্রা নিলাম। তাহলে দেখেন, আমরা যদি বলি যে এ থেকে বিতে, এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ, এখন হচ্ছে টি সময়। যদি আমরা বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক হচ্ছে এ, তাহলে এ বিক্রিয়ক থেকে হচ্ছে কিছু অংশ ভেঙে 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 আবার কি তৈরি হবে, বি তৈরি হবে। অর্থাৎ এ আমার হচ্ছে ডিক্রিজ করবে, কমবে, এবং বি এর উৎপাদন হচ্ছে বাড়তে থাকবে। তো আমরা যদি এখানে ঘনমাত্রা দেখি, তাহলে প্রাথমিক দিকে এর ঘনমাত্রা হচ্ছে বেশি থাকবে। তো আমরা ধরে নিলাম যে ঘনমাত্রাকে আমরা প্রকাশ করেছে সি দ্বারা। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে প্রাথমিক দিকে তার ঘনমাত্রা ছিল C1, অর্থাৎ T1 সময় আমরা ধরে নিতে পারি T1 সময়ে তার যে ঘনমাত্রা ছিল সেটা ছিল C1। যখন সময় যাচ্ছে, আমরা হচ্ছে বিক্রিয়ক নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে কার জন্য ঘনমাত্রা, কার জন্য হবে, বিক্রিয়কের জন্য ঘনমাত্রা। তাহলে দেখো, সময় যাচ্ছে, বিক্রিয়ক কি হতে হবে, ভাঙতে থাকবে। তো কিছু ভাঙলো, T1 সময়ে C1 বিক্রিয়ক ভাঙলো, এটা হচ্ছে বিক্রিয়কের বর্তমান পরিমাণ। তাহলে প্রথম T1 সময়, অর্থাৎ ফার্স্ট সময়ে C1 এর মান অত্যন্ত বেশি, কিছু সময় গেল, অর্থাৎ T2 সময় আমরা বললাম, তাহলে হচ্ছে কি আমার বিক্রিয়ক কি হবে, ডিক্রিজ করতে থাকবে। দ্যাট মিন্স হচ্ছে কিছুক্ষণ পরে বিক্রিয়ক আমার C2 হলো। যখন আমার T3 সময় যাবে, বিক্রিয়ক আরো ডিক্রিজ করবে, মানে ঘনমাত্রা কমতে থাকবে, সময় আরো যাবে, আরো ঘনমাত্রা কমতে থাকবে। তার মানে হচ্ছে এই গ্রাফটাকে যদি আমরা সাজাই, তাহলে এরকম ভাবে লিখতে পারি, মানে একটা সময় পরে হচ্ছে বিক্রিয়ক কনস্ট্যান্ট হয়ে যাবে, তার ভাঙার পরিমাণটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এখানে আমরা কিছু ইকুয়েশন দরকার হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে T1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কত, C1। তাহলে T1 সময়ে বিক্রিয়ক ঘনমাত্রা কত হচ্ছে, C1। তাহলে T2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কত হচ্ছে, C2। T1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কত, C1, আর T2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কত, C2। তাহলে ঘনমাত্রার পরিবর্তনটা কত, T2 থেকে T1, মানে T2 মাইনাস T1, এটাকে আমরা লিখতে পারি ডেল্টা টি। তাহলে ডেল্টা টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনটা কতটুকু হয়েছে, C2 মাইনাস হচ্ছে C1। এখন চিন্তা করে দেখো, প্রাথমিক দিকে তার যে ঘনমাত্রা ছিল, নির্দিষ্ট সময় যাওয়ার পরে তার ঘনমাত্রা তো আরো কমতে থাকবে। তারপর হচ্ছে C2 যদি লেস দেন C1 হয়, তাহলে C2 থেকে C1 বাদ দিলে কি আসবে, মাইনাস ডেল সি। যেহেতু C2 এর মান কম, তার মানে C2 মাইনাস C1 যদি আমরা করি, যদি C2 মাইনাস C1 করি, তাহলে হচ্ছে ডেল সি যেটা আসতেছে সেটা কি আসতেছে, কম আসতেছে। তাহলে আমরা এটা মানটা পাইলাম কি, তাহলে আমরা বলতে পারি যে ডেল্টা টি সময়ে ঘনমাত্রার, তাহলে কার ঘনমাত্রা, ডেল্টা টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে কতটুকু হবে, মাইনাস ডেল সি। সুতরাং একক সময় বলতে কতটুকু বোঝায়, সেকেন্ডও বোঝাতে পারে, 1 মিনিটও বোঝাতে পারে, 1 ঘন্টাও বোঝাতে পারে। তো একক সময় যখন আমরা বলতেছি, তাহলে যে কোনো ইউনিটে হতে পারে, মানে সময়ের যে কোনো ইউনিট হতে পারে। তাহলে একক সময়ে বিক্রিয়ক ঘনমাত্রা কতটুকু পরিবর্তন, মাইনাস ডেল সি ডিভাইড হচ্ছে ডেল টি। তো এই মাইনাস দ্বারা কি বোঝায়, এই মাইনাস দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারি যে সময়ের সাথে সাথে হচ্ছে ঘনমাত্রা কমতেছে। তাহলে এখানে হচ্ছে মাইনাস দ্বারা বোঝায় সময়ের সাথে ঘনমাত্রা কমে, দেখা যায় কিনা।
তাহলে এখান থেকে হচ্ছে বিক্রিয়ার হারটাকে আমরা দেখতে পারি যে বিক্রিয়ার হারের তাহলে সংজ্ঞাটা কি হতে পারে। দেখো তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা আলটিমেট কি পাইলাম যে একক সময়ে পরিবর্তনটা কতটুকু হচ্ছে, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনটা কতটুকু হচ্ছে, পরিবর্তন হচ্ছে মাইনাস ডেল সি ডিভাইড বাই হচ্ছে ডেল টি। আর একক সময়ে এটা কার ছিল, আমাদের বিক্রিয়কের ছিল, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন। তাহলে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু পরিবর্তন হয় সেটাকে বলা হয় তার বিক্রিয়ার হার। তো আমরা এখান থেকে হচ্ছে বিক্রিয়কের জন্য বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়কের জন্য বিক্রিয়ার হার, যদি বিক্রিয়কের জন্য বিক্রিয়ার হারের সংজ্ঞা দাঁড় করাতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। তাহলে এটা বিক্রিয়কের জন্য আমরা দেখলাম। এখন আসুন, দেখা যাচ্ছে না সামিরা, দেখা যাচ্ছে না নাকি? এখন তো দেখা যাওয়ার কথা। আচ্ছা দেখো, এখন যদি আমরা উৎপাদের জন্য করি তাহলে উৎপাদের জন্য কি হচ্ছে, আমরা বলছিলাম এ বিক্রিয়ক, এটা হচ্ছে বি উৎপাদ, তাহলে এ ভাঙবে বি তৈরি হবে, তার মানে উৎপাদ সময়ের সাথে বাড়তে থাকবে, তখন তার গ্রাফটা কিরকম করতে পারি, ঊর্ধ্বমুখী। তাহলে এখান থেকে আমরা যদি প্লট করি তাহলে এটা হচ্ছে ঘনমাত্রা, এই গ্রাফের এটা হচ্ছে ঘনমাত্রা, এটা হচ্ছে সময়, তাহলে সময়ের সাথে ঘনমাত্রা কি হচ্ছে, বাড়তেছে। তাহলে এটা যদি x1 করি t1 সময়ে, মানে b এর ঘনমাত্রা আমি একবার ধরলাম হচ্ছে x1 কতটুকু সময়, t1 সময়ে, t2 সময় আরো বাড়বে, a আরো ভাঙবে, b আরো তৈরি হবে, দ্যাট মিন্স হচ্ছে এখানে কি হবে, এখানে আমাদের t2 সময়ে আমরা ধরতে পারি তার ঘনমাত্রা হচ্ছে x2। যদি t3 সময় নেই তাহলে t3 সময়ে তার ঘনমাত্রা যদি x3 হয়, t3 সময়ে তার ঘনমাত্রা হচ্ছে x3, তার মানে হচ্ছে সময়ের সাথে সাথে তার পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনটা হচ্ছে পজিটিভ পরিবর্তন। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা ঢাল নিয়ে কাজ করি তাহলে এই ঢালটা কি হবে, ঢাল হবে কি, তাহলে লম্ব ডিভাইড বাই হচ্ছে ভূমি। ঠিক আছে, তার মানে হচ্ছে লম্ব যদি আমরা বলি x ডিভাইড বাই হচ্ছে t, তাহলে এটা হচ্ছে তার ঢাল, এই ঢালের মান কি হবে, ঢালের মান হবে পজিটিভ হবে। তাহলে এখন দেখো, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা যদি বলি t1 সময়ে উৎপাদের ঘনমাত্রা x1, t2 সময়ে উৎপাদের ঘনমাত্রা আরো বাড়ছে, সেটা হয়ে গেছে কত, x2 হয়েছে, তাহলে t2 মাইনাস হচ্ছে t1, অর্থাৎ হচ্ছে ডেল t সময়ে ঘনমাত্রার পরিবর্তনটা হচ্ছে কতটুকু, x2 মাইনাস হচ্ছে x1। তাহলে দেখো এখান থেকে গ্রাফ থেকে যদি আমরা দেখি তাহলে x2 এর মানটা হচ্ছে বেশি, তার মানে এখানে x2 মাইনাস যদি x1 করি তাহলে মানটা কি আসবে, পজিটিভ আসবে, তার মানে ডেল্টা x। তাহলে ডেল্টা t সময়ে ঘনমাত্রা মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, উৎপাদের ঘনমাত্রার যে পরিবর্তনটা সেটা কতটুকু হচ্ছে, ডেল x। সুতরাং একক সময়ে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে বলা হবে ডেল x বাই হচ্ছে ডেল t। হ্যাঁ, এটা আজকেই প্রথম ক্লাস। রাসায়নিক পরিবর্তন আজকে থেকে শুরু হলো। আচ্ছা, তাহলে ডেল x বাই হচ্ছে ডেল t, তাহলে ডেল t সময়ে ঘনমাত্রার পরিবর্তন। সো আমরা জানি ঘনমাত্রার পরিবর্তন, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনকে আমরা কি বলি, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনকে আমরা বিক্রিয়ার হার বলি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলা হয়, বিক্রিয়ার হার বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে ঘনমাত্রার যে পরিবর্তনটা হবে এবং একক সময় বলতে আমরা আগেই বলছি
সময়ের যে কোনো ইউনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, তোমার মিনিট হতে পারে, আওয়ার হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে একক সময়ে ঘনমাত্রা পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। তাহলে এখান থেকে তো আমরা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনটা কতটুকু সময় পেলাম, একক সময় পেলাম। তো সেখান থেকে আমরা বলতে পারি উৎপাদের জন্য একক সময়ে উৎপাদের, তাহলে উৎপাদের মান হচ্ছে, আমরা গ্রাফটা কিরকম দেখছিলাম, বাড়তেছে। তার মানে একক সময়ে উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধিকে কি বলা হবে, বিক্রিয়ার হার বলা হবে। অর্থাৎ ঘনমাত্রার যদি পরিবর্তন একক সময় নির্ধারণ করা হয় সেটাই হবে বিক্রিয়ার হার। এটা বিক্রিয়কের জন্য হলেও বিক্রিয়ার হার হবে, উৎপাদের জন্য হলেও বিক্রিয়ার হার হবে, বিক্রিয়ার হার বলে। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা দেখলাম। তাহলে যদি আমরা বলি, তাহলে দেখো, তাহলে বিক্রিয়কের জন্য যদি আমরা বলি, তাহলে বিক্রিয়কের জন্য আমরা কি পাইছিলাম, বিক্রিয়কের জন্য আমরা বলছি, বিক্রিয়কের জন্য হচ্ছে, আমি দুইটা গ্রাফই দিয়ে দিচ্ছি। একটা গ্রাফ হচ্ছে বিক্রিয়কের জন্য যদি বলি তাহলে হচ্ছে ডিক্রিজ হচ্ছে, আর এটা হচ্ছে উৎপাদের জন্য যদি বলি তাহলে এটা হচ্ছে, উৎপাদের জন্য, মানে এই গ্রাফটা হচ্ছে উৎপাদের জন্য, এই গ্রাফ হচ্ছে উৎপাদের জন্য, আর এটা হচ্ছে বিক্রিয়কের জন্য। তার মানে বিক্রিয়ার জন্য কমতেছে, তাহলে আমরা বলতে পারি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা কি হচ্ছে, এদিকে হচ্ছে ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রার উপর দিকে গেলে বাড়বে, তার মানে গ্রাফ তো নিচের দিকে শো করতেছে, তাহলে ঘনমাত্রার হ্রাসকে বিক্রিয়ার হার। আর যদি আমরা উৎপাদের জন্য বলি, তাহলে উৎপাদের জন্য গ্রাফ কিরকম শো করতেছে, উৎপাদের জন্য গ্রাফ হচ্ছে পজিটিভ শো করতেছে, অর্থাৎ ঢাল পজিটিভ, এখানে ঢাল পজিটিভ, এখানে ঢাল নেগেটিভ। তাহলে এখানে আমরা বলতে পারি উৎপাদের জন্য যদি বলি, তাহলে উৎপাদের জন্য হবে একক সময়ে উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলে। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি বলি বিক্রিয়কের জন্য, তাহলে আমাদের যে গ্রাফটা পাইছিলাম, তাহলে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, দ্যাট মিনস হচ্ছে এখানে বিক্রিয়ার হার যদি বলি, তাহলে এখানে বিক্রিয়ার হার কতটুকু হবে, এটার জন্য বিক্রিয়ার হার হচ্ছে, মানে বিক্রিয়কের জন্য বিক্রিয়ার হার তাহলে হবে মাইনাস ডেল সি ডিভাইড বাই হচ্ছে ডেল টি। আর উৎপাদের জন্য বিক্রিয়ার হার হবে পজিটিভ ডেল এক্স ডিভাইড বাই হচ্ছে ডেল টি, তাহলে বিক্রিয়কের জন্য পেয়ে গেলাম, উৎপাদের জন্য পেয়ে গেলাম। তাহলে এখানে যে টি এর মানগুলো আমরা নিচ্ছি সেটা হচ্ছে, এইটা টি মান হচ্ছে অত্যন্ত বড়, যদি আমরা ছোট মানের জন্য নিই, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমরা যখন লিখতেছি ডেল সি ডিভাইড বাই হচ্ছে ডেল টি, এটা হচ্ছে কার জন্য, বিক্রিয়কের জন্য, আর হচ্ছে প্লাস ডেল এক্স ডিভাইড বাই হচ্ছে ডেল টি, এটা হচ্ছে উৎপাদের জন্য। তাহলে এখানে যে মানগুলোকে আমরা বলতেছি, তাহলে এটাকে বলা হচ্ছে গড় বিক্রিয়ার হার। গড় বিক্রিয়ার হার মানে হচ্ছে, যেরকম এখানে আমি সময় নিছি কতটুকু, t2 - t1, ডেল্টা টি টা হচ্ছে কি, মানে এখানে আমরা সময়টা নিছি হচ্ছে t2 আর হচ্ছে t1, আর ঘনমাত্রা নিছি হচ্ছে c2 আর হচ্ছে c1, এটার জন্য আমরা x2 আর হচ্ছে x1 নিছি। তাহলে এই দুইটার হচ্ছে যেহেতু ভাগফল আমরা নিচ্ছি, তাই এটাকে বলা হচ্ছে গড় বিক্রিয়ার হার। আচ্ছা, যদি আমাদেরকে এটা না বলে খুব ক্ষুদ্র সময়ের জন্য বলা হতো, ক্ষুদ্র সময়ের জন্য বিক্রিয়ার হার, ক্ষুদ্র সময়ের জন্য বিক্রিয়ার হার কি হবে, মাইনাস ডিসি ডিভাইড বাই হচ্ছে ডিটি। ডি হচ্ছে খুব অল্প সময়ের জন্য। ক্ষুদ্র সময়ের জন্য যদি উৎপাদের জন্য বলা হতো, তাহলে উৎপাদের জন্য হলে বলতাম প্লাস
dx ডিভাইড বাই হচ্ছে dt। তাহলে এটাকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এটা হচ্ছে তাৎক্ষণিক। কেন তাৎক্ষণিক বলা হচ্ছে? তাৎক্ষণিক বলার কারণ হচ্ছে আমরা খুব অল্প সময় কখন হবে? যখন আমরা ইনস্ট্যান্ট কোনো কিছু নেব। এই কারণে এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। অর্থাৎ তুমি ধরো এখন সময়টা চলতেছে, এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে বিক্রিয়ার হারটা কত, ঠিক আছে? একটা সময় আমি ধরলাম যে 0 থেকে তার স্টার্টিং হচ্ছে এবং এটা 1 আওয়ার পর্যন্ত চলতেছে। এখন তুমি এসে বললা, ধরো 5 সেকেন্ডের মাথায় তুমি এসে বললে যে আচ্ছা ঠিক আছে 5 সেকেন্ডে তার বিক্রিয়ার হারটা কত। তাহলে ইনস্ট্যান্ট যখন কোনো বিক্রিয়ার হার নির্ণয় করা হয় তখন এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, যেটাকে প্রকাশ করা হচ্ছে dc/dt দ্বারা। আর তুমি যদি বলো যে না আমি একটা নির্দিষ্ট সময় মানে 1 আওয়ার পর্যন্ত বা দীর্ঘ একটা সময়ের জন্য তুমি অপেক্ষা করতেছো, বা 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত তুমি অপেক্ষা করতেছো, আর যখন আমরা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করি তখন এটাকে বলা হচ্ছে গড় বিক্রিয়া হার। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আসতে পারি, সেটা হচ্ছে সময়ের সাথে মানে হচ্ছে একক সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলতেছি। তাহলে সেখান থেকে আমাদের কি করা যায়? তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস, যদি তাৎক্ষণিক নেই, -dc/dt সেটা নির্ভর করতেছে তার ঘনমাত্রার উপর। এখন তুমি যদি বলো আচ্ছা ঠিক আছে dx/dt নেব, হ্যাঁ নাও, তো dx/dt ও তার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়ার হার হচ্ছে তার ঘনমাত্রার সাথে সম্পর্কযুক্ত হবে, ঠিক আছে? মানে ঘনমাত্রা কতটুকু হ্রাস বা বৃদ্ধি হচ্ছে সেটার দ্বারা হচ্ছে তার বিক্রিয়ার হারটাকে প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি এখান থেকে বের করি তাহলে -dc/dt হচ্ছে কি kc। তাহলে এই k কে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। এই k কে বলা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে দেখো এই বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কখন বিক্রিয়ার হারের সমান হয়? কোশ্চেন হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক কখন বিক্রিয়ার হারের সমান হয়? খুব সিম্পল, যখন আমরা c = 1 হয়ে যাবে। c যদি 1 হয়ে যায় তাহলে এটা তো আমাদের বিক্রিয়ার হার। এতক্ষণ যখন আমাদের আলোচনা হচ্ছে এটা হচ্ছে কি বিক্রিয়ার হার। তার মানে এখানে আমরা বলতে পারি যে -dc/dt, যদি c = 1 হয় তাহলে -dc/dt হচ্ছে কি হবে? তাহলে এটা 1 হয়ে যাবে, তার মানে হচ্ছে k, আর k হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার ধ্রুবক কখন বিক্রিয়ার হারের সমান হবে? যখন ঘনমাত্রা 1 একক হবে, তখনই বিক্রিয়ার হার ধ্রুবক আর বিক্রিয়ার হার কি হবে? সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো বিক্রিয়ার হারের একক যদি আমরা বলি, এখন কেউ এসে বলতে পারে আচ্ছা ঠিক আছে উৎপাদের জন্য আমি নির্ণয় করতে পারি, হ্যাঁ করতে পারো। তাহলে dx মানে পজিটিভ dx/dt সমানুপাতিক c, তার মানে হচ্ছে পজিটিভ dx/dt হচ্ছে k × c। তাহলে এটা কখন সমান হবে? c যদি 1 হয় তাহলে dx ডিভাইড বাই হচ্ছে dt হচ্ছে k। এই k কে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক তখনই সমান হবে যখন c 1 হবে। যাই হোক, তো আমরা বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করা শিখে গেলাম। বিক্রিয়ার হার ধ্রুবক কোশ্চেন ছিল এটাই যে বিক্রিয়ার হার ধ্রুবক কখন বিক্রিয়ার হারের সমান হয়, সেটা আমরা জেনে নিলাম, আনসারও পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসো, যদি আমাদেরকে দেয়া থাকে যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে তার একক, বিক্রিয়ার হারের একক যদি বলা হয় বা হার ধ্রুবকের একক, বিক্রিয়া হার ধ্রুবকের একক, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের একক যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে কি সময়ের পরিবর্তন।
ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, কে পাইছিলাম, মনে আছে কিনা? মানে হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলছিলাম, কে, অথবা প্লাস ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে দেখো, তাহলে কে এর একক কি হবে সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করতেছে। তাহলে ঘনমাত্রার পরিবর্তন, দ্যাট মিনস হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন কি লিখতে পারি, ঘনমাত্রা কি দ্বারা প্রকাশ করে, মোল পার লিটার, সো মোল পার লিটার। আর সময়কে কি দ্বারা প্রকাশ করে, সেকেন্ড বা আওয়ার, যেটাই বলো, আমি এখানে সেকেন্ড ধরে নিলাম। তাহলে কি হবে, মোল পার লিটার পার হচ্ছে কি সেকেন্ড। এখন কি এসে বলো যে পার লিটার পার সেকেন্ড দিয়ে বলো, সময় তুমি আওয়ারে ধরো না, তাহলে মোল পার লিটার পার আওয়ার হতে পারে। কেউ এসে বলো মিনিটে বললো, তাহলে মোল পার লিটার পার মিনিটে হতে পারে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক একক। দ্যাট মিনস হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের একক আমরা মোল পার লিটার পার সেকেন্ড বলতে পারি, মোল পার লিটার পার আওয়ারও বলতে পারি, মোল পার লিটার পার মিনিটও বলতে পারি। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করতে হয়। আচ্ছা, তাহলে এখন আসো, যদি মূল সংখ্যা পরিবর্তন দেওয়া থাকে, যদি আমাদেরকে যদি একক মোল না থেকে, একক মোল না থেকে ভিন্ন ভিন্ন মোল দেওয়া থাকে, মোল থাকে, তখন বিক্রিয়ার হার, ঠিক আছে, কোন একটা বিক্রিয়ার জন্য, এটা হচ্ছে আমরা নির্ণয় করবো কোন একটা বিক্রিয়ার জন্য। যেরকম হচ্ছে ধরা যাক একটা বিক্রিয়া এ এ প্লাস হচ্ছে বি বি, এ বি হচ্ছে তাদের কি মোল সংখ্যা, তাহলে তৈরি করলো সি সি প্লাস হচ্ছে ডিডি। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমরা হার ধ্রুবক নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষে যদি নির্ণয় করি, তাহলে এখানে হচ্ছে আমরা যদি বিক্রিয়কের সাপেক্ষে নির্ণয় করি, বিক্রিয়কের সাপেক্ষে, তাহলে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার কি হবে, প্রথমত মাইনাস, তাহলে আমরা একক মোলের জন্য নির্ণয় করবো, তার মানে হচ্ছে 1/a, তাহলে কি হবে ইনটু না দিয়ে, তাহলে আমরা বলতে পারি যদি বড় সময়ের জন্য নাও তাহলে হচ্ছে মানে নির্দিষ্ট সময়ের জন্য নাও তাহলে হচ্ছে শুধুমাত্র ডেল দ্বারা প্রকাশ করতে পারো, অথবা হচ্ছে মানে ইনস্ট্যান্ট যদি নির্ণয় করতে তাহলে ডি এ দ্বারা প্রকাশ করতে পারো, ইচ্ছা। আর তুমি যেভাবে প্রকাশ করতে মানে হচ্ছে ডি এ ডিভাইড হচ্ছে কি করতে পারি, ডিটি করতে পারে। এটা হচ্ছে এর জন্য নির্ণয় করলাম। তাহলে বি এর জন্য কি হবে, এটা হচ্ছে এর জন্য, এটা হচ্ছে এর জন্য, তাহলে বি এর জন্য কি হবে, বি এর জন্য হবে মাইনাস 1/b ডিভি ডিভাইড বাই হচ্ছে কি ডিটি। তাহলে এটা হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষে করলাম। এখন উৎপাদের সাপেক্ষে যদি করি, উৎপাদের সাপেক্ষে বিক্রিয়ার হার কি হবে, উৎপাদের সাপেক্ষে বিক্রিয়ার হার হবে, তাহলে পজিটিভ আমরা করব, তাহলে এখানে হচ্ছে আমরা কি বলতে পারি, পজিটিভ ডি সরি মোল আছে তো, তাহলে কি হবে 1/c ডিসি ডিভাইড হচ্ছে কি ডিটি প্লাস 1/d ডিডি ডিভাইড হচ্ছে কি ডিটি। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি যে একটা বিক্রিয়ায়, আমরা জানি কি একটা বিক্রিয়ায় যতটুকু ভাঙে ঠিক ততটুকুই কি হয় গড়ে ওঠে। তার মানে হচ্ছে এখানে যে বিক্রিয়ার হারগুলো পাবো, ঠিক আছে, অর্থাৎ এ যে হারে ভাঙতেছে বি কিন্তু ওই একই হারে সাপোর্ট দিচ্ছে, ফলে সি এবং ডি তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা বিক্রিয়ার হার প্রত্যেকে কি হবে পরস্পর সমান হবে। তাহলে এই সবগুলো ইকুয়েশন হচ্ছে পরস্পর সমান হবে। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যতটুকু ভাঙবে ঠিক ততটুকু গড়বে, তার মানে হচ্ছে প্রত্যেকের বিক্রিয়ার হার প্রত্যেকের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে এই বিক্রিয়ার জন্য মাইনাস 1/a dA ডিভাইড হচ্ছে dt ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/b dv ডিভাইড হচ্ছে dt ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 1/c dc ডিভাইড হচ্ছে dt ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 1/d dd ডিভাইড হচ্ছে dt। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র চলে আসলো, এটা দিয়ে হচ্ছে আমরা অনেক ম্যাথ করতে পারবো। ঠিক আছে, দেখতে মনে হচ্ছে অনেকটা টাফ, তো আমরা একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য যাই। যদি আমরা একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য যাই, যেরকম হচ্ছে আমরা নির্দিষ্ট বিক্রিয়া নিচ্ছি, সাপোজ আমাদের ধরা যাক আমাদের কাছে দেওয়া আছে N2 প্লাস হচ্ছে 3H2 তৈরি হচ্ছে 2NH3, তাহলে বলা হচ্ছে এই বিক্রিয়ার হার কত।
এই বিক্রিয়ার হার, তাহলে এই বিক্রিয়াতে এক মোল আমার দেওয়া নেই, তাহলে যদি এক মোল না থাকে, মোল ভিন্ন থাকে, তাহলে এই সমীকরণ অনুসারে যাবে। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়ক, দ্যাট মিনস হচ্ছে এখানে কি হবে, আর মোল কয়টা, মানে একটা, তাহলে হচ্ছে -1/1 ডি n2, এটাকে আমরা n2 এর ঘনমাত্রা ডিভাইড বাই dt ইজ ইকুয়াল -1/3, মোল কত 3, তাহলে 1/3 ডি H2 ডিভাইড বাই dt ইজ ইকুয়াল, তাহলে কি তৈরি হচ্ছে, উৎপাদ তৈরি হচ্ছে, দ্যাট মিন হচ্ছে প্লাস মোল কত 2, তারপরে 1/2 ডি NH3 ডিভাইড বাই dt। খুব সিম্পল আমরা ইকুয়েশন দেখে নিলাম। আচ্ছা, তাহলে আমরা একটা কোয়েশ্চেন দিই। তাহলে দেখো একটা কোয়েশ্চেন আমরা নিয়ে কাজ করি। ধরা যাক আমাদের কাছে দেওয়া আছে 2N2O5 ভেঙে আমরা পাচ্ছি 4NO2 প্লাস হচ্ছে O2। তাহলে বলা হচ্ছে 6 সেকেন্ড পর NO2 এর বিক্রিয়ার হার হচ্ছে 6 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তবে N2O5 এর বিক্রিয়ার হার কত? প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সমীকরণটাকে সাজিয়ে নেব। সমীকরণে কি দেওয়া আছে, তাহলে সমীকরণটা আমরা সাজিয়ে নিই, তাহলে -1/2 dN2O5 ডিভাইড বাই dt ইজ ইকুয়াল টু, এটা তো বিক্রিয়ার হার পুরোটা, তাহলে কি হবে +1/4 dNO2 ডিভাইড বাই dt ইজ ইকুয়াল প্লাস, এটা তো 1/1 dO2 ডিভাইড বাই dt। তো এখন আমি এটার মধ্যে থেকে সম্পর্ক বের করে নেব। তাহলে আমাকে বলছে কি যে কার মান দেওয়া আছে, NO2 এর মান দেওয়া আছে, তার মানে হচ্ছে এটার মান দেওয়া আছে, বের করতে হবে কার মান, N2O5 এর মান বের করতে হবে। তাহলে এই দুইটার সম্পর্ক আমরা বের করতে হবে। তাহলে N2O5 এর বিক্রিয়ার হার মানে হচ্ছে এতটুকু, মানে এতটুকু অংশ আমাকে বের করতে হবে। এটা হচ্ছে বিক্রিয়ার হার, এই অংশটুকুকে বলা হয় বিক্রিয়ার হার, আমরা দেখছি কিছুক্ষণ আগে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার, আর এতটুকু অংশ হচ্ছে NO2 এর বিক্রিয়ার হার, এটা হচ্ছে কার জন্য, NO2 বিক্রিয়ার হার। ঠিক আছে, তাহলে দেখো এখন খুব সিম্পলি আনসার চলে আসবে। তাহলে এখানে আমরা যদি বলি -1/2, তাহলে এতটুকু, ঠিক আছে, তো dN2O5 ডিভাইড বাই dt ইজ ইকুয়াল টু হচ্ছে +1/4 dNO2 ডিভাইড বাই dt। তাহলে এতটুকুর মান তো আমার দেওয়া আছে, NO2 এর বিক্রিয়ার হার তো দেওয়া আছে এতটুকু, তাহলে এটা বলতে পারি যে ইজ ইকুয়াল হচ্ছে -1/2, এই মানটা আমাদের লাগবে dN2O5 dt ইজ ইকুয়াল টু হচ্ছে +1/4 × 6 × 10⁻³। তাহলে এখানে যদি মানটা আমি ক্যালকুলেশন করে বের করি, এখান থেকে মানটা যদি আমরা ক্যালকুলেশন করে বের করি, তাহলে 4 দুগুণে কত, 8 হচ্ছে। তার মানে হচ্ছে dN2O5 dt ইজ ইকুয়াল হচ্ছে 8 তো হবে না, 2/4 × 6 × 10⁻³, তার মানে হচ্ছে 0.5 × 6 × 10⁻³, এটা হচ্ছে N2O5 এর বিক্রিয়ার হার। সো N2O5 এর বিক্রিয়ার হার আমরা বের করে নিলাম। নেক্সট আর দুইটা একটা ম্যাথ করব, তাহলে হচ্ছে বাকি কাজ আমাদের হয়ে যাবে। দেখো কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেনে দেওয়া আছে N2 প্লাস হচ্ছে 3H2 2NH3, এখানে বলা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে dN2 ডিভাইড বাই হচ্ছে dt
ইকুয়ালটা আমি ধরে নিলাম যে 4 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড হলে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ভাঙার হার বা হচ্ছে বিক্রিয়ার হার বলতে পারো। হাইড্রোজেন এবং NH3 এর বিক্রিয়ার হার কত? তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এখানে ইকুয়েশন থেকে দেখে মান জাস্ট লিখে ফেলবো, ইকুয়েশনটাকে আমি সাজিয়ে নেব। তাহলে বিক্রিয়কের জন্য হবে -1/1 dN2 ডিভাইড হচ্ছে dt ইজ ইকুয়াল টু হচ্ছে -1/3 dH2 ডিভাইড হচ্ছে dt ইজ ইকুয়াল টু হচ্ছে +1/2 dNH3 ডিভাইড হচ্ছে dt। এটা তো আমরা সাজিয়ে নেব। এখন আমরা যা যা দরকার তা বের করে নিব। তো dN2 তার মানে এটার মানটা দেওয়া আছে, এটা তো 1 1 চলে যাবে। তাহলে এই দুইটার মধ্যে আগে সম্পর্ক করব, দেন হচ্ছে আমরা এই দুইটার মধ্যে সম্পর্ক করব বা তুমি এই দুইটার মধ্যে সম্পর্ক করবে, সবগুলো সমান। তো হচ্ছে আমরা প্রথমে এই দুইটার মধ্যে করে নিই। তাহলে এটা দুটো থেকে যদি করি তাহলে হচ্ছে dN2 dt ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 dH2 ডিভাইড হচ্ছে dt। এই মানটা তোমার দেওয়া আছে কতটুকু? 4। তাহলে 4 × 10⁻² ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 dH2 ডিভাইড হচ্ছে dt। দ্যাট মিন্স হচ্ছে 12, মানে 3 4 12, 12 × 10⁻² dH2 ডিভাইড হচ্ছে dt। তাহলে এটা হাইড্রোজেনের জন্য হচ্ছে বিক্রিয়ার হার পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এখান থেকে বলতে পারি, আবার এই ইকুয়েশন নিতে পারি। তাহলে ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? -1/1 dN2 ডিভাইড হচ্ছে dt ইজ ইকুয়াল টু হচ্ছে +1/2 dNH3 ডিভাইড হচ্ছে dt। ওকে, তাহলে আমাকে চাইছে কি? তাহলে এই মানটা তো আমার দেওয়া আছে, তাহলে এই মানটা যদি দেওয়া থাকে তাহলে এই মানটা আমি বসাই দেব। তাহলে 4 × 10⁻² +1/2 dNH3 ডিভাইড হচ্ছে dt। তাহলে এটা 4 দুগুণ কত? 8। তার মানে হচ্ছে 8 × 10⁻² dNH3 ডিভাইড হচ্ছে dt। তাহলে আলটিমেট এটা হচ্ছে NH3 এর বিক্রিয়ার হার। সো আমরা বিক্রিয়ার হারগুলোকে দেখে নিলাম যে কিভাবে বিক্রিয়ার হারগুলোকে বের করতে হয়। ওকে, তাহলে এটা একটা পার্ট গেল। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরএনএস নিয়ে কাজ করব। ক্লাস 2 হবে আরএনএস এর সমীকরণ, তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের কিরকম পরিবর্তন হতে পারে সেটা আরএনএস সমীকরণ দ্বারা আমরা ব্যাখ্যা করব। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।